আমি একটা কেস শেয়ার করব আপনাদের সাথে। একটু ধৈর্য নিয়ে পুরো কেসটা দেখতে হবে, এটাই রিকোয়েস্ট। কেন কেসটা শেয়ার করব, আমি এই কেসটা মুখেও বলে দিতে পারতাম। সিম্পল কেস, খুব একটা বড় কেসও না, ওভারিয়ান ফাইব্রয়েডের কেস। বাট আমি এখানে একটু বলতে চাই আমরা কেস টেকিং এ কত ভুল করি। আমরা একটা কেস টেকিং এ পেশেন্টকে পুরোপুরি শুনি না, প্রথম 2-4 মিনিটে শুনেই রুব্রিক বানিয়ে নিলাম, ফিলিং পেয়ে গেলাম। তো আমরা ভুল করি, অনেক 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 ভুল হয়ে যায়। তারপরে যখন ফলো আপে আসে কোনো কাজ হয় না, তখন আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আমি তো ফিলিং ঠিক ধরেছিলাম, বাট মেডিসিন কেন কাজ হলো না। বাট আমি এখানে একটা কেস শেয়ার করব, 23 মিনিটের কেসটা আছে। কারণ আমি প্রথম দিকে অনেক ফিলিং দিয়েছে রুগীটা, আমাকে অনেক কটা ফিলিং দিয়েছে। ফিলিং ধরতে যাচ্ছি কিন্তু আই এম নট স্যাটিসফাইড। আমি এতদিন প্র্যাকটিস করার পর বুঝতে পারলাম মাই টেকনিকে আমি যে ফিলিংটা পাচ্ছি বা পেশেন্ট যে ফিলিংটা একদম বাস্তবে দিচ্ছে, সেটা আমাকে স্যাটিসফাইড করতে পারছে না অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে। তো আমি কন্টিনিউয়াস, আমি 5-7 মিনিটের মধ্যে কেসটা কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু কন্টিনিউয়াস আমি কোয়ারি করে গেছি, আমি বসেছিলাম। ফাইনাল স্টেজে গিয়ে কেসটা যখন অর্ধেক সময় চলতে শুরু করলো, মোটামুটি 23 মিনিটের কেস, প্রথম 7 মিনিটে অনেক কটা রুব্রিক বানিয়ে ফিলিং ধরে দিয়েছি। বাট 14 মিনিটের মাথায় কেসের পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, পুরো কেসটা ঘুরে যায়। তখন আমি বুঝতে পারি অরিজিন অফ দ্য ডিজিজ, একটা মানুষের মধ্যে যে অরিজিন হচ্ছে, রোগের অরিজিনটা কোথা থেকে হচ্ছে, সেটা যদি আমরা ডিকোড করতে পারি, তাহলে আমরা আশা করি ফিলটা আরো ভালো করে গ্র্যাপ করতে পারবো একটা পেশেন্টের কাছ থেকে। তো আমি যখন কেসটা শেয়ার করবো, আপনারা ভালো করে দেখবেন যে পেশেন্টের এত বড় একটা রোগ হওয়ার পিছনে তার অরিজিনটা কোথা থেকে হলো। প্রথমের ফিলিং, প্রেজেন্ট ফিলিং পাচ্ছি, বাট প্রিডমিনেটিং আমি পাচ্ছি না। বাট আমি যখন অরিজিনে যেতে গেলাম, কোথা থেকে শুরু হলো, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, তখন তার প্রিডমিনেটিং ফিলিংটা পেলাম। এবং তার প্রেজেন্ট মেন্টাল স্টেট এবং প্রিডমিনেন্ট স্টেট নিয়ে আমি মেডিসিন দিয়েছিলাম। আমি ফলো আপও দেখাবো, এখনো স্টিল আমার ফলো আপে আছে, সবে 2 সপ্তাহ ওষুধ খেয়েছে। এতটা ইমপ্রুভমেন্ট আপনারা কেসটা দেখলেই বুঝতে পারবেন, ওভারিয়ান টিউমারের কেস। তো আগে চলুন আমরা কেসটা একটু দেখার চেষ্টা করি। আমি কেসটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, শুনতে না পেলে আমাকে কাইন্ডলি জানাবেন। স্বামী স্ত্রীর মেলামেশা করলে ছিট করে সময় বিশ্বাস সবসময় হয় না, রক্ত বেরোয়, এই সম্পূর্ণ হয়। আর ওই মাসিক প্রায় 7 দিন 8 দিন আগে হয়ে যায়, হ্যাঁ বেশি মানে নয়, 3 দিন হয়ে ভালো হয়ে যায়। যন্ত্রণা ফন্ত্রণা যেরকম কোমর কোমর হয়, মাটির সাথে হয়। আর এখন ওই ওষুধ খেয়েছি কি জানি না, এত গা গুলো হচ্ছে, মাথা কিরকম হচ্ছে, মাথা রাখতে পারিনি, সারা জানা রাত ঘুমোতে পারিনি। 3-4 দিন হচ্ছে এগুলো হচ্ছে। মাথা যেমন ফেলে যাবে, আমার মাথা ভেঙে যাবে, আমি এক্ষুনি করলেই মরে যাবো, মাথা ঘুরে উঠতেছে, কাজ করছি সেই সময় ঘুরে উঠতেছে, এরকম কষ্ট হচ্ছে, ঝান ঢাকা যায় না, একটু কাজ করলে আমার খুব কষ্ট হচ্ছে। এত বিরোধী, এত ট্যাবলেট দিচ্ছি, জিরাতের কালার ট্যাবলেট গুলো ওইগুলো দিচ্ছি, ও কিছুটাই কমে না, সবসময় গা গুলোচ্ছে, এক্ষুনি তাই ঝালঝান গালাতে এসছে, এত গা গুলোচ্ছে। আর 20 তারিখে হয়েছে, 2-3 দিন আগে থাকতে একটু একটু কালো কালো পারবে, আর তারপরে বলো শরীর খারাপ, 22-23 তারিখ থেকে হলো, হয়ে দিলে না ভালো হয়ে গেছে। আমার রিপোর্ট কি হয়েছে আমি জানি না, রিপোর্টে কি আছে না আছে। ডাক্তারকে, ওই ডাক্তারের কাছে গেছিলাম গাইনিতে, বললো থাইরয়েডের ওষুধ খান, আমি বললাম না থাইরয়েড ওষুধ খান, হসপিটালে যা দিয়েছে থাইরয়েড আছে, বললো পাতার উপরে পাতা, জিজ্ঞেস করেছি আর কোনো রিপোর্টে কি আছে না আছে, কি হচ্ছে না আছে, আমার জিজ্ঞেসও করলো না। আমি এবারে ওষুধগুলো লিখে দিয়েছি, যেরকম লিখে দিয়েছি সেরকম খাচ্ছি, কিন্তু এরকম হয়ে যাচ্ছে। কাল থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, আর দাঁতগুলো আর বন্ধ হয়ে গেছে। ওষুধ খাওয়া কেন বন্ধ করেছে? আমি তো উঠতে পারতেছি, বুক ধরতে করতেছে, মাথা রাখতে পারিনি, এক্ষুনি কেন মাথা এড়ে যাবে, করলেই একদম এড়ে যাবে, ঘুমোতেও পারিনি, 2-2-2:30 বেজে যাচ্ছে। চোখ এদিকে হাই তুলছি, ঘুমের জন্য কি হচ্ছে, কিন্তু চোখ বুঝাতে পারিনি, ঘুমাতেই পারিনি, এত কষ্ট। ওষুধটা কেন বন্ধ করলেন? এরকম কষ্ট হচ্ছিল বলে তো বন্ধ করে দিলাম। ওষুধ খাওয়ার পরে হচ্ছিল? হ্যাঁ, আগের দিন কিন্তু ঠিক ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জানতে হতো খালি, শরীরে এরকম কষ্ট হতো, যেরকম চিটকুটে রক্ত বেরোতো, এরকম হতো, এইসব হতো। কিন্তু ওই ওষুধগুলো খাওয়ার পর চুল কাটছে, পিসপিস করতেছে, আচ্ছা, এসব রাস্তা পিসপিস করছে।
এরকম করতে হচ্ছে। বিশেষ করে মাথা আমার গাগুলো না বলতে হয় না, যখন গালে কিছু আছে ঠিক আছে, খালি ও পাইপ দিতেছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এই 4-5 দিন ধরে হচ্ছে। এই ওষুধটা রিপোর্ট কতদিন আগে করেছিলেন? এই কিছুদিন হলো তো দিয়ে যাচ্ছে। এই গাগুলো থেকে রিপোর্টটা ওইটা করে দিয়েছি, আর রক্ত রিপোর্টটা তার আগে ডেট দিয়েছিল হসপিটালে, আমি দিয়ে করেছি, ওইটা বাড়িতে করেছি। কতদিন ধরে হচ্ছে? মাছের ওই ব্লাডটা সমস্যা হলো বলছে একজনের কাছে দেখাচ্ছিলেন, ডাক্তার কি দেখিয়েছিলেন? ডাক্তার ওই হসপিটালে মানে ঠিক করে রক্ত বেরোচ্ছে 2-4 দিনের, তারপরে আমরা পয়সা মিলামিশা ভালো করতাম না, এরকম হচ্ছে যেখানে কোনো প্রবলেম আছে। তারপরে বলি না একবার গাইনি ডিপার্টমেন্টে দেখে আসি, এসে করোনা করে তো হসপিটাল আর যাওয়া যাচ্ছিল না, ইয়ারিং টারিংতে লকডাউন হয়ে গেল, আর জানি পিজিতে ট্রান্সফার করেছে, বলেছে এখানে সাউথে হয় না, তুমি রিপোর্ট করে না পিজিতে যাবে। তো পিজিতে এত এইসব হচ্ছে বলে আর যাই কেন জাননি? এই করোনার জন্য জানি ভয় দেয় গাড়ি ভাড়া, আর আমাদের বাড়িতে সেরকম কেউ নেই। তোর গাড়ি দেখানো হয় না, গাড়িটাই দেখতে নিয়ে আসলাম। হ্যাঁ, তো প্রাইভেট গাড়ি দেখিয়েছেন? হ্যাঁ, কতদিন আগে দেখিয়েছেন? সামনের সপ্তাহে শনিবার। 6 মাস ধরে ভুগছে, আর আপনি এতদিন পরে দেখালেন কেন গাড়ি? এতদিন কোন ডাক্তার দেখাচ্ছিলেন? টুকটাক গ্যাস প্যাসের জন্য ওষুধ খাই আর হয়েছে। না না, 6 মাস ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে তো, তাই তো? 6 মাস ধরে আপনি কোনো ট্রিটমেন্ট করাননি তাহলে? না, কেন? ছোটটা দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কাজীদা? হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। কেসটা শোনা যাচ্ছে? কেসটা শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এবার আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, আমি আবার কেসটা চালাবো। খুব ইন্টারেস্টিং কেস, খুব মজাদার কেস, আমরা সচরাচর ভুল করি। এই 4 মিনিটের কনভারসেশনে দেখুন অনেক কথা বলে দিয়েছে পেশেন্ট। আমরা এখান থেকে কিন্তু একটা ফিলিং এ চলে যাই, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, ওষুধ খেলে সমস্যা হচ্ছে, ওষুধ আর খাচ্ছে না, ওষুধ খেলে কষ্ট হচ্ছে, রিপোর্ট করিয়েছে, রিপোর্টে ধরা পড়েছে সেটা পর্যন্ত জানে না। এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফিল থেকে পেয়ে যাই পেশেন্টের। আমি এই ফিল থেকে একটা মানে মেডিসিন অফ শেডের চলে গেছিলাম, কিন্তু আমি স্যাটিসফাইড হচ্ছি না। পেশেন্টের কথার মধ্যে তার মনের যে অভিব্যক্তি, পেশেন্ট যা মুখে বলছে আর মন যা বলতে চাইছে সেটা যেন ফুটে উঠছে না। তাই জন্য আমি কন্টিনিউয়াস কিন্তু কেসটা চালিয়ে গেছি, মানে আমি কন্টিনিউয়াস কেস টেকিংটা করে গেছি। একটু মন দিয়ে শুনবেন, দেখেন এখানে ডিলুশন রং সাফারও আছে, মাইল্ড হয়ে বসে আছে, ডালনেস আছে, অনেক কিছু আছে, বাট আমার মন কিন্তু স্যাটিসফাইড হচ্ছিল না। আমি কন্টিনিউয়াস কিন্তু সামনে বসেছিলাম রোগীর, এবং মাঝে মধ্যে একটু রোগীকে ইনসাইট করছিলাম যাতে কিছু বলে। সে যেটা বলতে চাইছে আমি অ্যাজ এ ফিজিশিয়ান মাইন্ড টেকনিক করার ফলে বুঝতে পারছি সেটা ও বলতে পারছে না, বলছে না আমাকে, যেটা তার মন বলতে চাইছে। তো আমি আবার কন্টিনিউ করছি, আবার শুনুন মন দিয়ে। অত গুরুত্ব দেননি? তারপর কেন মনে হলো যে গাড়ি ডাক্তারের কাছে যাবো? একটু বাচ্চাও তো হয় না, বাচ্চা হয় না, এই জন্য বলি আবার ওইটাও দেখে নি, ওই সমস্যাটা কেন হয় না, বিপদগুলো বাড়াই আসে এই জন্য। আর ওইটা হচ্ছে কেন একবার দেখি আসি, চিরিক মারে কেন, একটা চিরিক মারে, চিরিক মারে এত খুব কষ্ট হয়, বলে একবার তাহলে দেখতেই আসে, এত কষ্ট হচ্ছে। আমি বলেছিলাম চিকিৎসা করে তো 6 মাস ধরে। হ্যাঁ, মাঝে মাঝে হয়, সবসময় হয় না। তো তাও আপনার মনে হয়নি যে আবার ডাক্তারের কাছে যায়? আমি তো বলেছি এখানে আসার কথা, আমাদের কথা বলিনি ওনার সাথে, আমি আগে ওনার কথাটা জানি। বাচ্চা কাচ্চা নেই একদম? একটা মেয়ে 11 বছর, 11.5 বছর, 11.5 বছর। ওই বাচ্চা নেই। চেষ্টা করছেন? হ্যাঁ, ওই তো ওই ট্যাবলেট গুলো খাওয়া হচ্ছে, বাচ্চা হওয়ার জন্যও দিয়েছে, ওই গাইনি বাচ্চা হওয়ার জন্য দিয়েছে। তো এখন ওই কষ্ট কি হচ্ছে? আমি আমার শরীরটা আমার ভালো লাগে, বাচ্চা আসুক চাই না আসুক, আমার শরীরটা যেন সুস্থ হোক। আর এই কি বলছে, গাড়ি খালি একবার বললো যে ঘা হয়েছে, সুস্থ হন। এখানেও একটা ফিল দিয়েছে যে বাচ্চা হোক বা না হোক, আমি এত অসুস্থ, আমার শরীরটা যাতে সুস্থ হয়ে যায়। বাট আমার মাথার মধ্যে ঘুরতে আছে কেন, হোয়াই, কেন এই কথাগুলো বলছে, বিহাইন্ড দ্য সিনে কি আছে। তাই জন্য আমি কন্টিনিউয়াস কিন্তু বসে ইনসাইট করে গেছি রুগীকে, কারণ আমি এতক্ষণ অব্দি যে ফিল গুলো পাচ্ছি আমার মনে হচ্ছে যথাযথ ফিল নয়। ডিলুশন রং সাফার আছে, মাইল্ডনেস আছে, ফ্রিবুলাস আছে, ডাক্তার দেখানো ছেড়ে দিয়েছে, ঠিক আমি স্যাটিসফাইড হতে পারছি না।
একবার দেখবেন মাথার মধ্যে হাত দিয়ে বসে গেল, আমি তখন পিক করলাম পয়েন্টটা কি আছে, তার মনের মধ্যে কি চলছে, কেন তার ওভারিয়ান ফাইব্রয়েড হলো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি। মানে ভিতর থেকে যেগুলো প্রবলেমগুলো আছে এগুলো সব ভালো। জানবি ভালো ইচ্ছা করলো, তারপরে আর গেলেন না কেন? ওষুধ খেয়ে সহ্য হয় না। এই তো আগের সপ্তাহে দেখিয়ে দিচ্ছে এই ওষুধ খেয়ে মাথা ব্যথা ঘুরছে, গাড়ি ঘুরছে বলে আমি বললাম তুমি এখানে দেখা। আমি সেই কাশীনাথ মাইকে বাটায় বসাই দিতে ওখানে অনেকদিন দেখিয়েছি, ও ট্রিটমেন্ট করছিল। সমস্যার মধ্যে না 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 সমস্যার মধ্যে এসব কোনো বলেছি যে আমার এরকম চেক মারে করে। হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার কাছে? কাশীনাথ মাইকে। আচ্ছা ওনার কাছে দেখাচ্ছিলাম, ওনার সিটে পাশে আমার বাড়িতে। আচ্ছা, আমি বললে আনবো ওনার কাছেও খেয়েছেন কিন্তু হচ্ছে না কাজ? না ওখানেও খাওয়া হয়নি। যেটা ওই ইয়ে ফটোটা দেখে বললো ওই মাসিকে ঘরে ওখানে ভুলে গেছে এই কথা বললো। ওই ওষুধ খেয়ে সহ্য করে দিতে পারেনি, রেফার মানে কাশীনাথ মাইকের কাছে গেছে স্বপ্নে। কাশীনাথ মাইকে ডাক্তারবাবু চালাচ্ছিল ওষুধ। ডাক্তার আমি দেখিয়েই যাচ্ছি কিন্তু হচ্ছে না, এমন ভালো ওষুধ। এখানে একটা ফিল দিয়েছে, ডাক্তার কিন্তু আমি দেখিয়ে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না ওষুধে। এটা একটা ফ্যান্টাস্টিক ফিল। আমি এখানেও কিন্তু থেমে যাইনি, কারণ পেশেন্ট বলে যাচ্ছে আমাকে পুরোটা শুনতে হবে। সহ্য করতে পারিনি, আমার হচ্ছে না হলে ওই কাশীনাথ মাইকের কাছে হচ্ছে না, হোমিওপ্যাথি দেখাচ্ছি ভালো করে, মানে ওই চেক মারাটা বন্ধ হয় না, কিছুদিন বন্ধ থাকে ফেরা করলে হয়। আমি বললে তাহলে গানিকা হসপিটালে গেলে হয়। হসপিটালে গেলাম তো দিলে দিল এইসব। সব জায়গায় ছোটাছুটি করছেন এই কষ্টের জন্য? হ্যাঁ অনেকদিন থেকে উঠতে আর দেখাচ্ছে ডাক্তার, সব জায়গায় ছোটাছুটি করছে, এখনো এই ডাক্তার, কখনো হোমিওপ্যাথি ডাক্তার, কখনো হসপিটালে যাচ্ছে, সব জায়গায় কিন্তু যাচ্ছে। আমি এতক্ষণ ফ্রিবুলাসে ছিলাম, ফ্রিবুলাস থেকে কিন্তু আমাকে বেরিয়ে আসতে হলো, এখনো কিন্তু আমি কোর ফিলিং এ যেতে পারিনি। এটা কিন্তু কোর ফিলিং এ যাওয়ার সময়, মানে এটা হচ্ছে মাঝ রাস্তায়, আমরা ডেস্টিনেশনে এখনো পৌঁছইনি, সে কিন্তু ডাক্তার দেখিয়ে যাচ্ছে। রং সাফারও হয়ে গেছে একবার, ওষুধ খেয়ে কষ্ট হচ্ছে তাই খাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে মধ্যে স্মাইলিং দিয়ে আমার সঙ্গে কথা বলছে, মাঝে মধ্যে মাথাটা নিচু করে দিচ্ছে। আমি চেষ্টা করছি এত রুব্রিক নেব না, সবকিছু সমন্বয়ে একটা ফিলিং অবশ্যই পাবো, আমি তাই মন দিয়ে শুনে যাচ্ছি রুগীকে। কি করছে দেখুন কি আছে ডাক্তার বলছি গ্যাসের পাশে বলি যা পাই গাগুলো হচ্ছে ট্যাবলেট একটা জিভে দিয়ে দিলাম, গাগুলো না ইয়ে করছে ওষুধ খেলে ক্লিয়ার হয়ে যেত, গ্যাস অন হতো না। হ্যাঁ খালি বলে তেল চর্বি খাবি না, হ্যাঁ আর তুই টেনশন নিস, টেনশন করে বহুত আমার হচ্ছে কষ্ট, আমি টেনশন নেবো না, আমার ভয় লাগে না, ভিতর থেকে একটা ইয়ে লাগে না যে এত এরকম কি হয় টেনশনটা আমাকে একটু বলেন। কি আমার এত কষ্ট হচ্ছে আপনি কিছু বলেন না ওনাকে? না বেশি কষ্ট হচ্ছে না। আপনি কিছু বলেন না কেন? বসুন আমার সামনে, বাবু বাইরে যাও। পেশেন্ট পার্টি সঙ্গে যিনি এসে খুব ইন্টারাপ্ট করছে, মাঝখানে প্রচুর কথা বলছে, আমাদের এগুলোও শিখতে হবে কেস্টিং এ। আমি তাকে বাইরে বার করে দিলাম, আপনি বাইরে গিয়ে বসুন। আপনি বাইরে চলে যান, আপনি বাইরে চলে যান, আমি তো ওনার সঙ্গে কথা বলবো। ভালো করে দেখুন। হ্যাঁ হ্যাঁ সারাটা তো হবে, আপনি এখানে বসুন, আমার সামনে বসুন। আপনি ভালো করে দেখুন। হ্যাঁ হ্যাঁ সারাটা তো হবে, আপনি এখানে বসুন, আমার সামনে বসুন। আপনি তার অ্যাটেন্ডেন্স বেরিয়ে যেতে যেতেই রুগী কিন্তু কেঁদে ফেলেছে, দেখুন। এবার কিন্তু আমি কোর ফিলিং এ ঢুকছি, রুগী এবার কাঁদতে শুরু করেছে। কাটছেন কেন? আমি কাজ করি, আমাকে করে সংসারের খরচা আচ্ছা
আমার চিকিৎসার খরচা পুরো আমাকে করতে হয়, সংসারের খরচা স্বামী করে। দুঃখটা দেখুন কোথা থেকে কান্নাটা বেরিয়ে আসছে। আমার চিকিৎসার খরচা পুরোটা আমাকে বেয়ার করতে হয়। আর বাকি মেয়ে পড়াশোনা কেন? যা ইনকাম করে আমাকে এসে দিয়ে দেয়। আচ্ছা তুমি থাকেন করে উঠতে পারে, ইনকাম কম আছে আর এত শরীর খারাপ করে কথা বলে। সংসারে কে কে আছে? শাশুড়ি আছে, ননদরা আছে, বিয়ে হয়ে গেছে, এক বছর আছে। সেইগুলো একটা তো হয়ে ঝামেলা অনেক কিছু আছে। কিছু হলে ভাইদের খবর দিন, বোনেদের খবর দিন। কিছু হলেই ভাইকে খবর দিতে হয়, বোনকে খবর দিতে হয়। স্বামী থেকেও স্বামী নেই। কেউ দেখার নেই। দিদি আছে, বড় দিদি আছে, ওদের বাড়ি আসলাম তবে নিয়ে আসলাম। আর নাকি নিজে নিজে যায়, হসপিটালেও একা একা যায়। হসপিটালও একা একা যায়, ডাক্তারখানায় একা একা যায়। যদি পাশের বাড়ির কেউ যাওয়ার থাকে তাহলে সঙ্গে করে যায়। স্বামী আমার সঙ্গে যায় না। পিজিতে ট্রান্সফার বলেছে, পিজিতে লিখে দিয়েছিল, আমি যেতে পারবো না বলে একা। আপনার সঙ্গে এরকম হয় কেমন লাগে আপনাকে? কেমন লাগে নিজের কাছে? কি মনে করেন? মানে আমি ভালো। এখানে আমি একটু প্রশ্ন করেছি কারণ আমার কেস ক্র্যাক হয়ে গেছে। আমি যেখানে পৌঁছানোর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এবার আমাকে কনফার্ম করতে হবে। তাই জন্য আমি কোশ্চেনিং করেছি যে আপনার কাছে কেমন লাগে এই ধরনের ঘটনাটা যে ঘটছে। যেন ইচ্ছে হয় মরে যায়। বেঁচে থাকা লাভ নেই, কেন? এত কিছু হলে কি হবে? আমি এই মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড বসে আছি, দেখতে চাইছি পেশেন্টের মধ্যে কোনো পরিবর্তন পাচ্ছি কিনা। পেশেন্ট কিন্তু কেঁদেই চলে যায়। আপনি এত কিছু করছেন, তো স্বামীকে কিছু বলেন না? কেন ঘর করছেন কেন? কি করবো? রান্না করে কোথায় যাবো? ভাবলেই মা বয়সে হয়ে গেছে। এত কিছু বলছে স্বামীকে নিয়ে, স্বামী সঙ্গে দেয় না, স্বামী কিছু আমার সঙ্গে যায় না, চিকিৎসার খরচা দেয় না, নিজের চিকিৎসার খরচা লোকের বাড়ি কাজ করে করতে হয়। আমি এখানে প্রশ্ন না করে থাকতে পারিনি যে তাহলে ঘর করছেন কেন, স্বামীকে ছেড়ে দিন। আমি এখানে প্রশ্নটা করেছি, এবার উত্তরটা দেখুন কি উত্তর দিচ্ছে। বাইরে থেকে এসে খারাপ লাগে, যাবো কোথায়?
যাবো কোথায়? কিছুদিন বাপের বাড়ি থাকুন, কিছুদিন বাপের বাড়ি থাকুন, যতদিন না সুস্থ। আমি কোশ্চেনটা একটু হার্ড করে ফেলেছিলাম, তাই জন্য একটু সফটে চলে গেলাম। কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যান, হচ্ছে তারপরে চলে আসবেন, ওনাকেও বুঝতে দিন আপনার কষ্টটা। আমি ওষুধ দেবো, ওষুধ দেওয়ার জন্য এত কিছু আপনার রোগের কারণে জিজ্ঞেস করছি। কেন এসব করেননি, কেন এসব ভাবেননি কেন? কিছুদিন পর শরীর খারাপ হয়, চলে যায়, ওখানে গিয়ে থাকে, আবার চলে আসে। এখন কাজ নিয়ে পড়াশোনা আছে, শিক্ষার পরে টিউশনি আছে, অনলাইনে পড়া সব হচ্ছে, ওদের দেখাশোনা করতে ওখানে গেলে সব উঠে পড়াশোনা। কিছুদিনের জন্য চলে যাই কিন্তু আবার চলে আসি। মেয়ের পড়াশোনা আছে, বাপের বাড়ি গেলে মেয়ে তো আর পড়াশোনা করবে না, সব উঠে যাবে, তাই মেয়ের দিকে খেয়াল করে আমি যাই না। এখানে যাই ভোগের আছে, সে কাছে পড়তে আসে, তো পড়তে না স্কুলের কাছে ওখানে পড়তে আসে, ওই জন্য সব বন্ধ হয়ে যাবে, মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। লেখাপড়া খুব ভালো, আমি একটু উচ্চতে দিলে কিছু বলে নষ্ট হয়ে যায় সব। ভাবতে থাকি কথা ভাবতে জানে না, ওইসব করতে থাকে, কিচ্ছু ওইসব জানে না, পড়াশোনাটা কতটা করেছে। কষ্ট হলে আর বলেন না? হ্যাঁ বলি, দুই এক সময় বলি যে আমার খুব গা গুলেছে, বলে কি তাহলে একটু টেস্টার থেকে নিয়ে না দিল, যেটা বললাম জেনে দাও। হ্যাঁ চিন্তা করতে হবে। কেন করেন? আপনি অসুস্থ, আপনার চিকিৎসা করেন। স্মাইলিংটা দেখুন, কথায় কথায় আমরা স্মাইলিং রুব্রিক নিয়ে নিই, বাট এই স্মাইলিং এর পিছনের কিসের স্মাইল, এটা এই জায়গাটাও আমরা আজকে ডিকোড করবো। বাট এই স্মাইলিংটা কিসের স্মাইলিং, কেন দিচ্ছে এই স্মাইলিংটা, কথায় কথায় আমরা রুব্রিক নেব না, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি আজকে বোঝাবো, এখানে হাসছে কেন রুগী। বয়স হয়ে গেল, ওই জন্য তো আমার হাত, আমি একাই, মানে দায়িত্বের মধ্যে আমার আছে, ওই জন্য চিন্তা কোনো আর করতে হবে না। দায়িত্বের মধ্যে আছে, এই কাজগুলো তো আমাকে করতে হবে। কখন কোথায় টাকাটা দিতে হবে, টাকাটা ধার্য করতে হবে। মেয়ে পড়ছে, মেয়ের জন্য টাকা দিতে হবে, স্কুলের খরচা আছে, টিউশন খরচা আছে, এগুলো তো দিতে হবে। সব মানে এই দোষ কাজের হিসাব, কাজের সমস্যা, এইসব মনে ঘরের বাড়িতে থাকি না, বাড়িতে থাকে না সেরকম সেরকম। আপনি কিছু বলেন না? কি বলবো, রোগ হয়েছে আমি কি বলবো, বলে তুমি জানো সবার কি হয় না হয়, তোমাকে সবাই ধরে ধরে বলে নাকি? কষ্ট হলে তো একটা কথা আপনি শুনবেন, এসে যাবেন। একটা কথা এখানে আমি স্কিপ করে গেছিলাম, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। আর এইসব কথা বুঝতেছে, কারণ স্বামী বলছে তোমার মতন ব্যয় আমার কারণ নেই। হ্যাঁ আমার স্বামী বলছে তোমার মতো বেরামি মেয়ে আর কারো নেই, তোমার মতো রোগ আর কারো নেই। এখান থেকে আমি কেসে ঢুকতে পেরেছি, তারপরে আমি সবাইকে বাইরে বার করে দিয়েছিলাম। এবার ফলো আপটা দেখে নিন। কেমন আগের থেকে কেমন? মাইন্ড ইট মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে তার স্বামীকে নিয়ে এসছে প্রথমবার। দেখুন ওষুধের কাজ দেখুন, তার স্বামী পাশে বসে আছে,
দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। আমরা একটা সংসারকেও বাঁচিয়ে দিতে পারি। ভালো। আর এই পিঠের এটা যন্ত্রণা হচ্ছে, আর বর্ষা পায়খানা হয়েছিল বলে হ্যাঁ সেই পেট সাবান হয়েছে, খুব কষা। একটু সরি, নয়েজ হচ্ছে, প্রচুর ভিড় ছিল সেদিন চেম্বারে, তাই জন্য বাইরে একটু নয়েজ হচ্ছে। আমি বলে দেবো কথাগুলো। যন্ত্রণা হয়েছে পায়খানা রাস্তা, হ্যাঁ পরি পায়খানা হচ্ছে। আচ্ছা পেট সাবানটা কিনে এখন পাচ্ছি। ভালো আছেন তাহলে? এতগুলো ডাক্তার দেখিয়েছেন এর আগে? একবার কিন্তু বিছানা রাস্তাটা ছিল, আগে তুলনায় কমে গেছে। সব কমে যাবে। আপনি এর আগে যে ডাক্তার দেখালেন, ঠিক আছে, একটু আস্তে কথা বলুন। কষ্ট যে ছিল আপনার, সেই কষ্ট আমার ওষুধ খেয়ে কেমন আছে? ভালো তো? জিভ দেখান। পায়খানা এখন শক্ত হচ্ছে? না শক্ত নয়, ওইটা একদিন ছাড়া খাচ্ছি পেট সাবানটা। ওইসব গুলো খাবেন, ওইসব খাবেন না। পেট সাবা কিছু খাবেন, এইসব গুলটা খাবেন মাঝে মধ্যে। এত কষা খাওয়া হয়েছে, 1 ঘন্টা ধরে পায়খানা উঠে যায় আর বসেছে। ও এসে সব হয়ে আছে, বার হয় না। পায়খানাটা অনেক কষা, পায়খানা কি আর এই পিঠের এইখানটাই খুব যন্ত্রণা, এই হ্যাঁটার বসে বসে কাজ করা হয় মনে না, আর সেই যন্ত্রণা সরে হতে পারেনি, খুব যন্ত্রণা হচ্ছে। প্রথম থেকে আমি খুব থ্যাঙ্কফুল টু আওয়ার স্যার ডক্টর কল্যাণ কুমার সুর স্যার। আমি স্যারকে একদিন প্রশ্ন করেছিলাম, স্যার আপনার মেডিসিন সিলেক্ট তো 5 মিনিটে হয়ে যায়, তাও আপনি কেন 30 থেকে 40 মিনিট একটা পেশেন্টের পিছনে নষ্ট করেন? সময় দেন কেন? আপনার তো এত সময়ের অভাব। আপনি যেখানে 5-7 মিনিট একটা কেস আপনি ডিকোড করে দিতে পারেন, তাও কেন 30 মিনিট 40 মিনিট নিয়ে নেন? তো স্যার একটা সুন্দর কথা শিখিয়েছিল আমাকে, যে দেখো পেশেন্ট যতক্ষণ পর্যন্ত ইমোশন দিয়ে যাচ্ছে, আমাদের কর্তব্য ইমোশনটা পুরো শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত ইমোশন দিয়ে যাচ্ছে এটা আমাদের ডিউটি, এটা করতে হবে। এবং আমি যতই সিলেকশন আমার ঠিক হয়ে যাক 5 মিনিটে, সেটাকে আমাকে ওই 30 মিনিট ধরে কনফার্ম করতে হবে যে আমার মেডিসিন যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটা আমি সঠিক করেছিলাম কিনা। তাহলে আমাদের ফেলিওরের রেটটা কমে যাবে। এই কথাটা আমি 1 বছর আগে স্যার আমাকে বলেছিলেন। স্যারকে আমি যখন ফোন করতাম, স্যার আপনি 30 মিনিট 40 মিনিট ধরে কেন শোনেন এতগুলো কথা, 5 মিনিটেই তো আপনার কেস ডিকোড হয়ে গেছে। স্যার তখন এই কথাটা বলেছিল, শুনতে হবে মন দিয়ে। যতক্ষণ পেশেন্ট কথা বলবে, পেশেন্ট যতক্ষণ পর্যন্ত না তার কথা শেষ করছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে শুনতে হবে এবং যেখানে যতটুকু দরকার কোশ্চেন করতে হবে। তাহলে তুমি ফাইনাল ডিক্লাইনেশনে যেতে পারবে একটা মেডিসিনের। সিলেকশনটা সঠিক হবে, প্রপার হবে, কনফিডেন্টলি তুমি প্রেসক্রাইব করতে পারবে। তো এই কেসটা দেখানোর উদ্দেশ্য ছিল এই কারণে যে প্রথম দিকে পেশেন্ট যা বলেছে আমাকে, অনেক কটা কথা বলেছে, ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি খাচ্ছি, রিসেন্ট অ্যালোপ্যাথিটা ওষুধ খাচ্ছি, খেলে কষ্ট হচ্ছে, খাওয়া বন্ধ করে দিয়েছি, আপনার কাছে এসেছি। আমি কিন্তু থেমে যাইনি, আমি চুপচাপ বসে আছি। আমার মনে হচ্ছে পেশেন্ট অনেক কিছু বলবে, ভিতরে কিছু আছে যেটা সে বলতে পারছে না। পেশেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি হাজবেন্ডকে নিয়ে আসেননি কেন? তখন পেশেন্ট কেঁদে ফেলেছে। তারপরে আমি বাকিদেরকে বাইরে বার করে দিয়েছি। পেশেন্ট কি বলেছে? স্বামী বলে যে তোমার মতো রোগযুক্ত মেয়ে ছেলে আমি দেখিনি অন্য কোথাও। এখানে ছিল তার এন্ট্রি পয়েন্ট। কখন? 14 মিনিট পর থেকে। ভিডিও চলেছে 14 মিনিট, প্রেজেন্ট কমপ্লেন অনেক দিয়ে গেছে, কিন্তু প্রিডমিনেটিং আমি পাচ্ছি না। 14 মিনিটের মাথায় রুগী এসে বলছে, হাজবেন্ড বলে তোমার মতো রোগযুক্ত মেয়ে ছেলে আমি আগে কখনো দেখিনি। তারপরে কাঁদতে শুরু করে ফেলে। সে কান্না আপনারা নিজেরাও দেখেছেন, লুকোনোর কোনো কান্না নেই, কেঁদে যাচ্ছে, চোখ মুছছে, কেঁদে যাচ্ছে, ভিজে যাচ্ছে চোখ। আমি এবার বুঝতে পারলাম অরিজিন অফ দ্য সিকনেস বা অরিজিন অফ দ্য ডিজিজ যে কারণে হয়েছে, আমি সেখানেই তার প্রিডমিনেটিং স্টেটটা পাবো। উইথ হেল্প অফ প্রেজেন্ট কন্ডিশন, উইথ হেল্প অফ প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট যে ফিনোমেনাটা আমি দেখতে পাচ্ছি,
সেটার মাধ্যম দিয়ে আমি প্রিডমিনেটিং এ পৌঁছতে পারবো। শুধু প্রেজেন্ট ধরে ওষুধ দিলে আমার কাজ হতো না, হলেও পার্সিয়াল সিলেকশন হতো, এত সুন্দর আমি কাজ পেতাম না। যে ভদ্রমহিলা 6 মাস ধরে কষ্ট হচ্ছে, কষ্টের কথাগুলো বলেছে, ঘুমোতে পারি না, মাথা ঘোরে, খেতে পারি না, অনেক কথা বলেছে, এবং আমার প্রেসক্রিপশন যে ঠিক হয়েছে 2 সপ্তাহের মধ্যে, আমি বলবো না পুরো কিওর হয়ে গেছে। তার হাজবেন্ডকে নিয়ে এসছে, যে ভদ্রমহিলা 6 মাস ধরে ভুগেছে, একদিনও তার হাজবেন্ডকে সঙ্গে পায়নি, সে ভদ্রমহিলা হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে এসছে। পিজি হসপিটালে যেতে বলেছে, একা যাব। অন্য একটা হোমিওপ্যাথের কাছে গেছে, একা গেছে। গাইনি ডাক্তারের কাছে একা গেছে। হু ইজ দিস লেডি? কে এই মহিলা? যখন স্বামীর সাহায্য পাচ্ছে না, একা চলে যাচ্ছে, কারো বাড়ির সাহায্য পাচ্ছে না। আমি জিজ্ঞেস করেছি, ইনসাইট করেছি, আপনার স্বামীকে ছেড়ে দিচ্ছেন না কেন? কারণ আমি মেডিসিন কনফার্ম হয়ে গেছিলাম সেই মুহূর্তে। আমি জানি যদি আমার মেডিসিন ঠিক থাকে, সে এমন একটা উত্তর দেবে, আমার কনফার্ম করবে এই মেডিসিনটাই সেই মহিলা। সে বলছে, কোথায় যাব? স্বামীকে ছেড়ে দিলে সংসার নষ্ট হয়ে যাবে, মেয়েটা ছোট, বাপের বাড়িও বেশি দিন থাকি না, তার পড়াশোনা যুক্ত আছে, পড়াশোনা করাতে হচ্ছে। তার সঙ্গে একটা স্মাইলিং, তার সঙ্গে একটা স্মাইলিং দিচ্ছে আমাকে সে। আমি এখানে একটা রুব্রিক নিয়েছিলাম, হারমোনি ডিজায়ার ফর। এটা আমার ফার্স্ট রুব্রিক ছিল না। আমি কেস যেভাবে ব্যাখ্যা দিচ্ছি, আমি একটু বলে দিই। হারমোনি মানে কানেকশনটাকে বজায় রাখা, সম্পর্কটাকে বজায় রাখা, হারমোনি মেনটেন করে যাওয়া, রিদমিক্যালি চলা, যেটাকে সে ভাঙতে চায় না, স্বামীকে ছাড়তেও চায় না। এত স্বামী কথা শোনাচ্ছে, এত স্বামী অত্যাচার করছে, দিস ইজ দ্য স্মাইলিং অফ হারমোনি ডিজায়ার ফর। সেই হারমোনি মেনটেন করার জন্য বডির সঙ্গে তার মনের যে সম্পর্ক, সেখানের কানেকশনটা সেই স্মাইলিং করছে, সে হাসির মাধ্যমে। এখানেও কিন্তু হারমোনি ডিজায়ার ফর, তার মনের কষ্টটাকে ব্যক্ত করছে হাসির মাধ্যমে। তার রোগের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক এবং তার মনের যে অবস্থা, তার একটা যে কানেকশন, যে হারমোনিটা সে মেনটেন করে রেখেছে, সেটা একটা স্মাইলিং এর মাধ্যমে কাঁদছে, কিন্তু কথায় কথায় একটা স্মাইলিংও দিচ্ছে আমাকে। এই হারমোনিটা সে বজায় রাখছে বলেই স্বামীকে ছাড়ছে না। স্বামী এত কিছু কথা বলে যাচ্ছে, যাবো না আমি শ্বশুর বাড়ি, যাবো না, বাপের বাড়ি যাবো, যাই কিছুদিনের জন্য থাকি, কিন্তু বেশি দিন থাকলে তো মেয়ের পড়াশোনা উঠে যাবে। এখানেও হারমোনি মেনটেন করে রেখেছে, একটা যে রিদিম চলছে, একটা যে সংসার চলছে, একটা যে জীবন চলছে, রোগের সঙ্গে, ফাইন্যান্সিয়াল হোক, সাংসারিক হোক, একটা হারমোনির মধ্যে মেনটেন করে চলছে। কোনোটাই সে ডাক্তারও টাইমে দেখাচ্ছে, কিন্তু দেখুন হারমোনি ডিজায়ারটা লং এক্সপেক্টে ভাবুন, ভাবুন শুধু স্বামীর সঙ্গে সম্পর্ক রেখেছে বলে নয়, ডাক্তারও দেখিয়ে যাচ্ছে, মেয়ের পড়াশোনাও দেখছে। যখন খুব কষ্ট হচ্ছে বাপের বাড়ি চলে যাচ্ছে, কিন্তু বেশি দিন থাকছে না, আবার স্বামীর ঘরে চলে আসছে। কন্টিনিউয়াস হারমোনিটাকে মেনটেন করে রেখেছে। দ্যাট ইজ কল হারমোনি। কার মাধ্যমে? একটা স্মাইলিং এর মাধ্যমে। প্রেজেন্ট কমপ্লেন আমাকে যে দেখাচ্ছে, একটা হাসির মাধ্যমে সে দেখাচ্ছে, ব্যক্ত করছে। এবার স্বামী একটা কথা বলেছিল, আমি এখানে একটা রুব্রিক নিয়েছিলাম, তোমার মতো বেরোগা মানে রোগযুক্ত মেয়ে ছেলে আর নেই। স্বামী আমাকে এই কথাটা বলে। ইটস নট এ ডিলিউশন, এটা ডিলিউশন না, এটা বাস্তব। স্বামী তার সঙ্গে এই ধরনের ব্যবহার করে। স্বামী সংসারের খরচা দেবে, সব দেবে, কিন্তু আমার রোগের খরচা দেয় না। এখানে একটা সুন্দর রুব্রিক আছে, এলিমেন্ট ফ্রম রিজেক্টেড ফ্রম বিং। সি ফিল রিজেক্টেড, তাকে রিজেক্ট করে দিয়েছে তার স্বামী অ্যাজ এ হাজবেন্ড হিসেবে। তার কথার মধ্যে বোঝা যাচ্ছে স্বামীর কাছে আমি এই ধরনের ব্যবহার পাবো না। সেটা যদি অন্য কেউ হতো মেনে নিতাম, বাট হি ইজ মাই হাজবেন্ড, সে আমার স্বামী, আর সে আমাকে এইভাবে রিজেক্ট করছে। আমার সঙ্গে ডাক্তারখানায় যায় না, আমাকে রোগের চিকিৎসার খরচা দেয় না, তার সঙ্গে আমার কথা শোনায়। এর মধ্যে ঢুকে আছে 4 সেকেন্ড ফিলিং, এর মধ্যে ঢুকে আছে অ্যাপ্রিসিয়েটেড সি ইজ নট, এর মধ্যে ঢুকে আছে নেগলেক্টেড বিং, এর মধ্যে ঢুকে আছে ডিলিউশন 4 সেকেন্ড ফিলিং। সব এই রুব্রিকটার মধ্যে ঢুকে আছে। এলিমেন্ট ফ্রম রিজেক্টেড ফ্রম বিং, কন্টিনিউয়াস রিজেক্টেড হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি সে রিজেক্ট ফিল করছে। তার সঙ্গে কি আছে?
সে বলেছে এটা প্রেজেন্ট কমপ্লেন, সে এই বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকতে চায় না, বর্তমান পরিস্থিতিতে সে বেঁচে থাকতে চায় না। ডেথ ডিজায়ার, আমি প্লেন নিয়েছিলাম, আমি বেশি মাথা ঘামাইনি, আমি প্লেন নিয়েছিলাম। আর কিংপিং রুব্রিক যেটা এই কেসকে আমার আলাদা করেছে সেটা হচ্ছে লাইফ, একটা রুব্রিক আছে লাইফ স্ট্রাগল। আমি কাজীদাকে রিকোয়েস্ট করবো প্লিজ রুব্রিকটা একটু দিয়ে দেবেন। লাইফ স্ট্রাগল হ্যাজ বিন এ লং হার্ড, লাইফ স্ট্রাগল হ্যাজ বিন এ লং হার্ড। কথার বাংলা মানে হচ্ছে, আমি ব্যাখ্যা করব এবারে। বাংলা মানে হচ্ছে যে জীবনটা সহজ নয়, স্ট্রাগল ছাড়া জীবন সম্ভব না, জীবনে বেঁচে থাকাটা সহজ না স্ট্রাগল ছাড়া। আর যেখানে স্ট্রাগল আছে, স্ট্রাগলে কারা করে? যে রেসপন্সিবল, যে কনসিয়াস অফ ডিউটি, যে ডোমেস্টিক অ্যাফেয়ার, যার সব কিছু ধারণা আছে, যে সব কিছু করতে পারে, সেই কিন্তু স্ট্রাগল করে। আমরা স্ট্রাগল হোমিওপ্যাথ, আমরা স্ট্রাগল করছি কেন? রেসপন্সিবিলিটি নিয়ে, ডিউটি কনসিয়াস হয়ে, ডোমেস্টিক অ্যাফেয়ার্স হয়ে, অ্যাংজাইটি আদার্স ফলের জন্য, কেয়ারফুল আদার্স ফলের জন্য, সব কিছু আমাদের মধ্যে ওই স্ট্রাগলের মধ্যে ঢুকে আছে। সুতরাং কার্সিনোসিন, আমি মেডিসিনটা দিয়েছিলাম কার্সিনোসিন 30, 3টে ডোজ। লাইফ স্ট্রাগল হ্যাজ বিন লং হার্ড, এখানে পেশেন্টের ফিলিং হচ্ছে জীবনে চলতে গেলে স্ট্রাগল করতে হবে, এবং যেটা খুব কঠোর। তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার সামাজিক পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হাজবেন্ডের সঙ্গে কন্ডিশন, সব জায়গায় সে স্ট্রাগল করে যাচ্ছে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, মেয়েকে খাওয়ানো, বাপের বাড়িতে থেকে চলে আসা, স্বামী ডাক্তারখানায় না যাওয়া, নিজের চিকিৎসার জন্য টাকা রোজগার করা, পুরোটাই কিন্তু স্ট্রাগলের মধ্যে, পুরোটাই স্ট্রাগল। কারা স্ট্রাগল করে? যারা রেসপন্সিবল হয়, যারা ডিউটি কনসিয়াস, ডোমেস্টিক অ্যাফেয়ার্স কেয়ারফুল থাকে, যারা কেয়ারফুল আদার্স থাকে, যারা অ্যাংজাইটি আদার্স থাকে, এবং নিজের সঙ্গে তো আছে। কেন এত কিছু করছে? মেন রুব্রিক, মেন ফিলিং হচ্ছে হারমোনিটাকে মেনটেন করে রাখার জন্য। এই জীবনে চলতে গেলে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল না করলে এই জীবনে চলতে পারবো না। তার কথাই কিন্তু এই কথাটা বলেনি। 23 মিনিটের কেস টেকিং এ আমি যেটা বুঝতে পারলাম, ভদ্রমহিলা স্ট্রাগল করছে কন্টিনিউয়াস, এবং স্ট্রাগল করেই টাকা জোগাড় করে, এই ডাক্তারের ফি অনেক বেশি, মাইন্ড টেকনিক করার পর টাকা জোগাড় করে আমার কাছে এসছে। দ্যাট ইজ অলসো এ স্ট্রাগল। স্বামী টাকা দেয় না, এবং বিউটিফুলি বিউটিফুলি সেকেন্ড প্রেসক্রিপশনে যখন দেখলাম প্রথমবার তার স্বামীকে নিয়ে এসছে, কি চেঞ্জ হলো আমি জানি না, আমি আর ডিটেলসে যাইনি অত। স্বামীকে নিয়ে এসছে সে, তার স্বামী তার সঙ্গে এসছে। ইট ইজ দ্য বিউটিফুল অফ হোমিওপ্যাথি। এটাই তো দরকার, আর কি চাই? তার সঙ্গে ছিল এলিমেন্ট ফ্রম রিজেক্টেড ফ্রম বিইং, সে রিজেক্টেড হয়ে গেছে, যার ফলে তার এলিমেন্ট অরিজিন অফ দ্য ডিজিজ, রোগ হয়েছে বলে তার স্বামী রিজেক্ট করছে না, তার মানে এই রিজেকশনটা আগাগোড়া বিয়ের পর থেকে চলছে, স্ট্রাগলটা তখন থেকেই আসছে। বিয়ের আগে থেকেও হয়তো বাপের বাড়িতে স্ট্রাগল ছিল, আমি আর অত দিকে যাইনি। সেই স্ট্রাগল এবং সেই রিজেকশন, যার ফলে তার অরিজিন হয়েছে ফাইব্রয়েড আকারে তার শরীরের মধ্যে দেখা দিয়েছে। দিস ইজ দ্য প্রিনমিনেট ফিলিং ছিল। আমি কার্সিনোসিন দিয়েছিলাম, কিন্তু প্রথম 7 মিনিটে কি বলেছে? ডিলুশন রং সাফার, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, ওষুধ খেলে কষ্ট হচ্ছে, হোমিওপ্যাথি দেখা, এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার বলেছিল সেরে যাবে, ওষুধ খাচ্ছি সারছি না, নেই, কিচ্ছু নেই, ফিলিং নেই এখানে। দিস ইজ দ্য প্রেজেন্ট। তার কথা প্রেজেন্টের মধ্যে প্রিডমিনেন্টটা খুঁজতে হবে। এখানে প্রিডমিনেন্ট কি আছে? তার প্রিডমিনেন্টটা ছিল অরিজিন অফ দ্য ডিজিজ। তার অরিজিন হলো কোথা থেকে? এই রিজেকশনের কারণে, এই স্ট্রাগলের কারণে, এই হারমোনি মেনটেন করার কারণে। এটাই ছিল তার প্রিডমিনেন্ট ফ্যাক্ট। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কেসটা এখানেই শেষ করলাম।